Good morning, everyone. Good morning, sir. অনুগ্রহ করে আপনারা আপনাদের আসন গ্রহণ করুন। কি শপথ গ্রহণ পাঠ বাকি আছে? টাইমটা স্টার্ট করেছে? মাননীয় সদস্য জয়িতা মাইতি মহাশয়কে শপথ গ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি। আমি জয়িতা মাইতি বিধানসভার নতুন সদস্য সত্যনিষ্ঠার সঙ্গে প্রতিজ্ঞা করছি যে আইনের ওপর স্থাপিত ভারতীয় সংবিধানের প্রতি আমি চির বিশ্বস্ত ও চির অনুগত থাকব এবং দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করব। যে পদ আমি গ্রহণ করতে চলেছি তা কর্তব্যনিষ্ঠা ও বিশ্বস্ততার সঙ্গে পালন করব। সম্মানীয় সদস্যগণ, গভীর দুঃখের সঙ্গে জানাই যে পশ্চিমবঙ্গ বিধানসভার প্রাক্তন সদস্য শ্রী প্রীতম সাহা গত 23শে জুন 1960 খ্রিস্টাব্দে ময়নায় জন্মগ্রহণ করেন। তিনি তাম্রলিপ্ত মহাবিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে স্নাতক হন। তারপর তিনি কলেজ জীবনে প্রত্যক্ষভাবে ছাত্র রাজনীতিতে আসেন। পরবর্তীতে 1997 খ্রিস্টাব্দে তিনি ময়না বিধানসভা থেকে প্রথম নির্বাচিত হন। তারপর টানা 15 বছর বিধায়ক ছিলেন। আজ তার মৃত্যুতে আমরা একজন দক্ষ সমাজসেবী ও রাজনীতিবিদকে হারালাম। আজকের সভা তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে এবং তার পরিবারকে সমবেদনা জানাচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি এ বিষয়ে কিছু বলার জন্য আপনাকে অনুরোধ করা হচ্ছে। মাননীয় স্পিকার স্যার, প্রয়াত প্রাক্তন সদস্য শ্রী প্রীতম সাহা বিরোধী সদস্য হওয়া সত্ত্বেও ওনার উদার ব্যক্তিত্ব আমাদের আকর্ষণ করে। উনি ওনার অভিজ্ঞতা দিয়ে যেভাবে আমাদের অনেক ভুল ধরিয়ে দিয়েছিলেন, তাতে করে ওনার প্রতি আমরা কৃতজ্ঞতা স্বীকার করছি। মাননীয় দলনেতা, আপনাকে এ বিষয়ে কিছু বলার জন্য অনুমতি দিচ্ছি। মাননীয় স্পিকার স্যার, শ্রী প্রীতম সাহা ছিলেন আমাদের কাছে অভিভাবকের মতো। তার প্রয়াণে আমরা সবাই সকল দক্ষ। প্রয়াত প্রাক্তন সদস্য শ্রী প্রীতম সাহার প্রতি শ্রদ্ধা জানাতে আমরা এখন 1 মিনিটের জন্য নীরবতা পালন করব। শুরু হচ্ছে নীরবতা। নীরবতা শেষ হল। থ্যাংক ইউ লেডিজ অ্যান্ড জেন্টলম্যান। আপনারা অনুগ্রহ করে আপনাদের আসন গ্রহণ করুন। মাননীয় সচিব মহাশয়, সভায় কথিত শোক প্রস্তাব বার্তাটি প্রয়াত শ্রী প্রীতম সাহার বাড়ি পরিবারের কাছে পাঠিয়ে দেন। ইয়েস স্যার।
এখন প্রশ্ন উত্তর পর্বে আলোচনার জন্য কিছু তারকা চিহ্নযুক্ত এবং কিছু তারকা চিহ্নবিহীন সাধারণ প্রশ্ন জমা হয়েছে। বিরোধী দলের মাননীয় সদস্য ঈশান সামন্ত তার তারকা চিহ্নযুক্ত প্রশ্নগুলি বলার জন্য অনুরোধ করছি। মাননীয় স্পিকার স্যার, আমি রাজ্যের বর্তমান স্বাস্থ্য পরিষেবা সম্বন্ধে আপনার মাধ্যমে স্বাস্থ্যমন্ত্রীকে প্রশ্ন করতে চাই। রাজ্যের বর্তমান স্বাস্থ্য পরিষেবা একেবারে ভেঙে পড়েছে। হাসপাতালগুলো দেওয়ালে কুকুর, শুয়োর, ছাগলের খাটাল হয়ে গেছে। বিপিনচন্দ্র শিশু হাসপাতালে শিশু মৃত্যুকে কেন্দ্র করে ডাক্তারদের উপর যেভাবে আক্রমণ হয়েছে তা খুবই নিন্দনীয়। দীর্ঘদিনের অবহেলায় হাসপাতালগুলো বদ্ধভূমিতে পরিণত হয়েছে। এতে কি সরকারের অপরাধটা প্রমাণিত হয় না? দীর্ঘদিন ধরে দামি দামি যন্ত্রপাতি নষ্ট হচ্ছে এ রাজ্যে, ফলে এদেশের মানুষ কলকাতার মুখাপেক্ষী হয়ে রয়েছে। তাহলে এ ব্যাপারে সরকারের দৃষ্টিভঙ্গি কি? মাননীয় স্পিকার স্যার, মাননীয় সদস্যের প্রশ্নের উত্তরে জানাই, প্রথমত রাজ্যের 70% মানুষ সরকারি পরিষেবার আওতায় আমি রয়েছে। তাহলে 30% কে বাড়ির চলে ভেসে এসেছে। মাননীয় স্বাস্থ্যমন্ত্রীকে তার বক্তব্যটি বলতে দিন। আমাদের নতুন সরকার ক্ষমতায় আসার পর পূর্বতন সরকার আয়ুষ্মান ভারতের যে সুযোগ সুবিধা থেকে আমাদের পশ্চিমবঙ্গবাসীকে বঞ্চিত করে রেখেছিল তার দূরীকরণ করা হয়েছে। আজ পশ্চিমবঙ্গের মানুষ এই প্রকল্পের সুবিধা নিয়ে সারা ভারতে ক্যাশলেস ট্রিটমেন্টের সুযোগ পেয়ে থাকেন। সরকারি হাসপাতালের মান উন্নত করা হয়েছে। দ্বিতীয়ত, মাননীয় সদস্য ঠিকই বলেছেন, বিগত সরকার ব্যারেজ ছাতার মতো যে কোনো হাসপাতালকে সুপার স্পেশালিটির তকমা দিয়ে দিয়েছে। সেখানে না আছে ডাক্তার, না আছে পরিষেবা। আমাদের নতুন সরকার ওই সমস্ত সুপার স্পেশালিটি হাসপাতালগুলি খোল নলচে পাল্টে দেবে। শীঘ্রই ডাক্তার নিয়োগ হবে। এ ব্যাপারে সরকার 1200 কোটি অতিরিক্ত অর্থ বরাদ্দ করেছে এই অর্থবর্ষে। মাননীয় সদস্য নিশ্চয়ই জানেন, এই সরকারের বয়স মাত্র 3 মাস। মাননীয় সদস্য সৃজনী বেরাকে তার প্রশ্ন বলার জন্য অনুরোধ করছি। মাননীয় স্পিকার স্যার, আপনি নিশ্চয়ই অবগত আছেন যে বিগত সরকারের আমলে একটি দুঃখজনক, লজ্জাজনক ঘটনা পশ্চিমবঙ্গের ইতিহাসে ঘটেছিল, যার জন্য হাজার হাজার লাখ লাখ মানুষ রাস্তায় নেমেছিল। মাননীয় সদস্যকে অনুরোধ করছি তার সুনির্দিষ্ট প্রশ্নটি রাখতে, বক্তব্য নয়। মাননীয় স্পিকার স্যার, আমার প্রশ্ন হলো, আরজিকর হাসপাতালে যে অভয়া হত্যাকাণ্ড ঘটেছিল, যার মা এখন বিধানসভার নতুন সদস্য, তা নিয়ে তদন্ত হচ্ছে না কেন? মাননীয় স্পিকার স্যার, তদন্ত হচ্ছে না এ কথা ঠিক নয়। তদন্ত যথারীতি হচ্ছে। স্যার, মাননীয় মন্ত্রী মিথ্যা আশ্বাস দিচ্ছেন। যদি তদন্ত এগোতো তাহলে বিগত সরকারের আমলে যে সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার কথা ছিল তা এতদিনে জমা পড়ত। বিগত সরকারের পর নতুন সরকার আজ 3 মাস অতিক্রম করল, কিন্তু একজনও গ্রেপ্তার হল না। তাহলে কি আমরা ধরে নিতে পারি না যে অভয়া হত্যাকাণ্ড তদন্তের ফাইলের কেবলমাত্র ধুলো ঝাড়া হচ্ছে, আর একটুকুও কিছু হয়নি? সভা জানতে চায় ওই তদন্ত কত দূরে গিয়েছে? মাননীয় স্পিকার স্যার, তদন্তে যথেষ্ট অগ্রগতি হচ্ছে। নতুন সরকার প্রতিজ্ঞাবদ্ধ এ ব্যাপারে জিরো টলারেন্স অন্যান্য ক্ষেত্রের মতোই দেখাবে। মাননীয় স্পিকার স্যার, আমি কিছু বলতে চাই। আপনাকে অনুমতি দেওয়া হলো। অভয়ের মা হিসেবে সরকারি তদন্তে আমি যথেষ্ট সন্তুষ্ট। বসুন। মাননীয় স্পিকার স্যার, বর্ধমান মেডিকেল কলেজে বর্তমানে থ্রেড কালচার চলছে। সুপার 2 জন ডাক্তারি ছাত্রের নাম্বার বাড়াতে বাধ্য হয়েছে। এ ব্যাপারে সরকারের দৃষ্টিভঙ্গি কি তা পরিষ্কার করাবো। মাননীয় স্পিকার স্যার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলেছেন
নজরে রাখছে। মাননীয় সদস্য সায়ন সিংহকে তার প্রশ্ন রাখার জন্য আহ্বান করছি। মাননীয় স্পিকার স্যার, আমরা সবাই জানি পশ্চিমবঙ্গে বিদ্যুতের দাম সমস্ত রাজ্যের চেয়ে বেশি। মাননীয় বিদ্যুৎ মন্ত্রীর কাছে আমার প্রশ্ন, বিদ্যুতের দাম কমানো হবে কিনা এবং সংকল্প পত্র অনুযায়ী 200 ইউনিট ফ্রি কবে হবে? তাছাড়া বর্তমানে স্মার্ট মিটার লাগানোর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে সংবাদপত্রে খবর বেরিয়েছে। সংবাদপত্রের মাধ্যমে আমরা জানতে পারি উত্তরপ্রদেশ, হরিয়ানা, বিহার সহ আপনার সুনির্দিষ্ট প্রস্তাবটি রাখুন। মাননীয় স্পিকার স্যার, আমার প্রশ্ন হলো বিদ্যুৎ মন্ত্রীর কাছে যে উনি বিদ্যুতের দাম কবে কমাবে এবং স্মার্ট মিটার লাগানো হবে কিনা, আর হলেও এর দাম কে দেবে? কারণ একটি স্মার্ট মিটারের দাম 7-8 হাজার টাকা। মাননীয় স্পিকার স্যার, অতীতে যে ভর্তুকির ব্যবস্থা ছিল আমাদের জনগণকে আপনি বসুন, আমি বলছি। মাননীয় স্পিকার স্যার, আমি কিছু বলতে চাই। মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুমতি দেওয়া হলো। দেখুন, বেশ কিছুদিন ধরেই এ রাজ্যে স্মার্ট মিটার নিয়ে আন্দোলন চলছে। তবে মাননীয় প্রধানমন্ত্রীর অনুমতিক্রমে আমি জানাতে চাই, এ ব্যাপারে আমরা কাউকেই আন্দোলন করতে দেব না। গৃহস্থরা যদি না চান, আমরা স্মার্ট মিটার লাগাবো না। মাননীয় স্পিকার স্যার, আমার কিছু বলার আছে। মাননীয় প্রিয়াংশু রানাকে আপনার সুনির্দিষ্ট প্রস্তাব রাখার জন্য আহ্বান করছি। মাননীয় স্পিকার স্যার, আমি মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে জানতে চাই, সরকার ঘোষণা করেছেন স্কুলে মিড ডে মিল ইস্কুল নামক একটি ধর্মীয় সংগঠনকে দেওয়া হবে। প্রথমে কলকাতা ও পরে সংবাদপত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী গোটা রাজ্যে মিড ডে মিল সরবরাহ করবে ইস্কুল নামক সংস্থা। উপস্থিত সদস্যগণ সকলেই জানেন ইস্কুল যে ধর্মে বিশ্বাস করে তাতে করে তারা নিরামিষ খাদ্য পরিবেশন করবে। তাহলে মিড ডে মিলের যে পারমার্থিক উদ্দেশ্য ছাত্রছাত্রীদের পুষ্টিযুক্ত খাদ্য সরবরাহ করা, তা তো ব্যাহত হবে। এমনিতেই আমাদের ছাত্রছাত্রীরা অপুষ্টিতে ভুগছে। সরকারের এই সিদ্ধান্ত অপুষ্টি আরো বাড়তে সাহায্য করবে। দ্বিতীয়ত, সরকার কোনোভাবে ভুলেই গেছে মিড ডে মিল প্রকল্প চালু করার অন্যতম উদ্দেশ্য হলো স্কুল ছুট কমানো। ছাত্রছাত্রীদের খাদ্যাভ্যাস অনুযায়ী যদি খাদ্য সরবরাহ না করা হয়, তাহলে স্কুলে উপস্থিতির হার কমবে। এই ব্যাপারে সরকারের যথাযথ সিদ্ধান্ত আমরা জানতে চাই। মাননীয় স্পিকার স্যার, মাননীয় সদস্য মহোদয় ভুলেই গেছে, ডিম ছাড়াও প্রোটিনের আরও উৎস রয়েছে, যা পুষ্টি যোগায়। ডাল, সোয়াবিন, পনির এগুলো তো প্রোটিনেরই উৎস। এবং সেই সঙ্গে সরকার ঘোষণা করেছে সপ্তাহে আলাদা করে স্কুলের ডিম দেওয়া হবে। এগুলো পর্যাপ্ত পরিমাণে দিলে ছাত্রদের কোনো অসুবিধে হবে না। তাছাড়া আমরা সবাই জানি কিভাবে বিদ্যালয়গুলিতে কিছু ব্যতিক্রম বাদ দিলে মিড ডে মিল নিয়ে দুর্নীতি চলছে। আপনাকে অনুমতি দেওয়া হলো। মাননীয় স্পিকার স্যার, ইস্কুলের কাছ থেকে কোনো দরপত্র আহ্বান করা হয়নি। তারা কি পরিবেশন করবে তাও পরিষ্কার নয়। এক্ষেত্রে স্কুলগুলির দুর্নীতি থেকেও আমরা বড় দুর্নীতির গন্ধ পাচ্ছি। থাকুন আপনি। ইস্কন যে দুর্নীতি করছে সেটা বলার জন্য আপনি এক্ষুনি ক্ষমা চান। ইস্কন দুর্নীতি করতেই পারে না, ক্ষমা চান আপনি এক্ষুনি। মাননীয় সদস্যদেরকে বলছি আপনারা চুপ করুন, ওনাকে বলতে দিন। মাননীয় স্পিকার স্যার, আমরা সকলেই জানি এই যে স্কুলে মিড ডে মিল সরবরাহ হচ্ছে তার রান্নার সঙ্গে যুক্ত আছে বহু মহিলা কর্মী। সরকারকে ধন্যবাদ তাদের মজুরি 1000 টাকা বাড়ানোর জন্য। কিন্তু আজ যদি সরকার ইস্কুলকে সেই দায়িত্ব দিয়ে দেয়, তাহলে বহু মহিলা কর্মীর কি হবে? তারা তো এক ধাক্কায় বেকার হয়ে পড়বে। এই ব্যাপারে সরকারের বক্তব্য কি, তা পরিষ্কারভাবে জানানো হোক। সরকারি স্কুলকে খাবার সরকারের দায়িত্ব দিয়েছে ঠিকই, কিন্তু যারা রান্নার কাজ করেন তাদেরকে কাজ থেকে সরিয়ে দেওয়ার কোনো সিদ্ধান্তই সরকার ঘোষণা করেনি। সুতরাং তাদের কাজ থাকছে।
স্পিকার স্যার, সরকারের উদ্দেশ্য কারো জীবিকা কেড়ে নেওয়া নয়, ফুটপাত পথচারীদের জন্য। যখন রাস্তা দখল হয়ে যায় তখন দুর্ঘটনা বাড়ে, অ্যাম্বুলেন্স আটকে যায়, ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত হয়। আমরা চাই অবৈধ দখলমুক্ত ফুটপাত, বৈধ হকারদের তালিকাভুক্ত করা, নির্দিষ্ট হকার জোন। জনগণ আমাদের ভোট দিয়ে সরকারে নিয়ে এসেছে এই অবৈধ দখলদারি উচ্ছেদ করার জন্য। আমরা এই অবৈধ উচ্ছেদ করবই। মাননীয় স্পিকার স্যার, আইন সবার জন্যই সমান। যদি কেউ সরকারি জমি দখল করেন, প্রশাসনের ব্যবস্থা নেওয়া দায়িত্ব। তবে আমরাও মানবিক দৃষ্টিভঙ্গিতে তা বিচার করে দেখব। আমরা হকারদের বিরুদ্ধে নই, আমরা বিশৃঙ্খলার বিরুদ্ধে। আমাদের প্রধান লক্ষ্য শহরের উন্নয়ন, সাধারণ মানুষের নিরাপত্তা রক্ষা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করা। আমরাও কিন্তু উন্নয়নের বিরুদ্ধে নই, তবে উন্নয়ন যেন মানুষের জীবিকা ধ্বংস না করে। পরিকল্পিত পুনর্বাসন ও আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান করা হোক। মাননীয় স্পিকার স্যার, জনস্বার্থ ও জীবিকা এই দুয়ের মধ্যে ভারসাম্য বজায় রেখেই নীতি গ্রহণ করা হবে। মাননীয় মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ এই বিষয়ে তার সুনির্দিষ্ট চিন্তা ভাবনার জন্য। মাননীয় স্পিকার স্যার, আমি একটি প্রশ্ন রাখতে চাই। আপনাকে অনুমতি দেওয়া হলো। মাননীয় স্পিকার স্যার, সরকার আসার আগে বলা হয়েছিল সরকার আসার 1 মাসের মধ্যে ওএমআর প্রকাশ করে যোগ্যদের চাকরি ফিরিয়ে দেওয়া হবে। সরকার আসার 1 মাসের মধ্যে ওএমআর প্রকাশিত হলো, কিন্তু যোগ্যরা এখন পর্যন্ত চাকরি ফিরে পেল না। ওরা কবে চাকরি পাবে? মাননীয় স্পিকার স্যার, এ বিষয়ে আমরা এখনো সচেষ্ট, তবে সুপ্রিম কোর্টের আদেশে আমরা নিরুপায়। এখন শুরু হচ্ছে মুলতবি প্রস্তাবের আলোচনা। মাননীয় স্পিকার স্যার, আমি শিক্ষা বিষয়ের সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে মুলতবি প্রস্তাব রাখতে চাই। মাননীয় সদস্য প্রিয়াংশু রানাকে তার মুলতবি প্রস্তাব পাঠ করার অনুমতি দেওয়া হলো। থ্যাংক ইউ স্পিকার স্যার। কেন্দ্রীয় সরকারের দ্য রাইট অফ চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন অ্যাক্ট 2009 অনুসারে রাজ্য সরকার মাধ্যমিক স্তরে 8ম শ্রেণী পর্যন্ত পরীক্ষা ও পাসফেল প্রথা তুলে দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছিল তা মুলতবি রাখার আবেদন করছি। মাননীয় স্পিকার স্যার, রাজ্য সরকার বিগত 22 বছর আগে প্রাথমিক স্তরে পরীক্ষা ও পাসফেল প্রথা তুলে দিয়েছিল। কেন্দ্রের এই শিক্ষা আইন যে আমাদের রাজ্যের শিক্ষানীতিকে অনুসরণ করে তা বলা বাহুল্য। যাই হোক, দীর্ঘদিন প্রাথমিকে পরীক্ষা ও পাসফেল না থাকায় আমরা কি দেখলাম? সারা দেশের মধ্যে প্রাথমিক শিক্ষার দিক থেকে আমাদের রাজ্যের স্থান শেষ থেকে দ্বিতীয়। সুতরাং পরীক্ষা ও পাসফেল প্রথা না থাকার ফলাফল আমাদের সকলেরই সামনে রয়েছে। মাধ্যমিক স্তরেও একই হাল। তাছাড়া নিউ ন্যাশনাল এডুকেশন পলিসি এসেছে, সেখানে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পরীক্ষা ও পাসফেল তুলে দেওয়ার কথা বলা হয়েছে। আমরা রাজ্যের বরেণ্য শিক্ষাবিদদের সঙ্গে একমত যে এটি শিক্ষার মানোন্নয়নের পথে একটি বিরাট বাধা হিসেবে দাঁড়াবে। সুতরাং সরকারের এই প্রস্তাব মুলতবি রাখা হোক। মাননীয় শিক্ষামন্ত্রীকে এ বিষয়ে সরকারের বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। মাননীয় স্পিকার স্যার, মাননীয় সদস্য বোধহয় ভুলেই গেছেন 8ম শ্রেণী পর্যন্ত পরীক্ষা ও পাসফেল তুলে দেওয়ার ব্যাপারে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক যে ভাবনা ভেবেছেন তা আমাদের কাছে অধিক গ্রহণযোগ্য বলেই মনে হয়েছে। পরীক্ষা ভীতির কারণে ছোট ছোট ছাত্ররা যে বিশাল মানসিক চাপ অনুভব করে, তাতে ওদের মানসিক ভারসাম্য নষ্ট হচ্ছে। ফলে ছাত্রদের মধ্যে উচ্ছৃঙ্খলতা ও আত্মহত্যার প্রবণতা বাড়ছে। তাই মাননীয় সদস্যরা এই প্রস্তাব সরকারের পক্ষে গ্রহণ করা সম্ভব নয়। মাননীয় স্পিকার স্যার, বর্তমানে সারা দেশের মধ্যে মাধ্যমিক শিক্ষার দিক থেকে আমাদের রাজ্যের স্থান 19তম। সুতরাং পরীক্ষা ও পাসফেল না থাকার ফলাফল আমাদের এই অদূর ভবিষ্যতে এ রাজ্যকে যে শেষ থেকে
প্রথম স্থান অর্জন করতে সাহায্য করবে, তার জন্য আর বিশেষ বুদ্ধির দরকার হয় না। তাই সরকারের আমরা এই যুক্তি মানি না, এর জন্য আমরা ভোটাভুটি চাই। মাননীয় স্পিকার স্যার, আমি কিছু বলতে চাই। আপনাকে অনুমতি দেওয়া হলো। মাননীয় সদস্যর বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমি বলতে চাই, অষ্টম শ্রেণী পর্যন্ত পাস ফেল না থাকাটা শুধুমাত্র আমাদের রাজ্যেই লাগু হচ্ছে না, গোটা দেশের সমস্ত রাজ্যেই এই নীতি গৃহীত হয়েছে। সুতরাং মাননীয় সদস্যর এ বিষয়ে আতঙ্কের কোনো কারণ নেই এবং এই বিষয়ে নীতি গ্রহণেও ভোটাভুটির কোনো সুযোগই নেই। এখন শুরু হচ্ছে দৃষ্টি আকর্ষণীয় প্রস্তাবের আলোচনা। মাননীয় স্পিকার স্যার, আমি সবার কাছে একটি দৃষ্টি আকর্ষণীয় প্রস্তাব রাখতে চাই এবং সে ব্যাপারে সরকারের দৃষ্টিভঙ্গি জানতে চাই। মাননীয় সদস্যকে অনুমতি দেওয়া হলো। মাননীয় স্পিকার স্যার, আমি আমাদের রাজ্যের ব্রেন ড্রেন সমস্যার বিষয়ে একটি দৃষ্টি আকর্ষণীয় প্রস্তাব আনতে চাই। কেন্দ্রীয় সরকারের সমীক্ষা অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি আমাদের রাজ্যে মেধাবী ছাত্রছাত্রীদের প্রায় 75% বিশেষ সুযোগ সুবিধা লাভের জন্য হয় বিদেশে নতুবা অন্য কোনো রাজ্যে চলে যাচ্ছে। এছাড়াও এ রাজ্যে উচ্চশিক্ষার পরিকাঠামোগত হাল খুবই খারাপ, ফলে মেধাবী ছাত্রছাত্রীরা এই রাজ্য থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। যদি এই মেধাকে আমরা ধরে রাখতে পারতাম তাহলে এ রাজ্য আরো অনেক বেশি উন্নত হতো। তাই এ বিষয়ে আমার কতগুলো সুনির্দিষ্ট প্রস্তাব আছে। আমার প্রস্তাব হলো এই যে সমস্ত ট্র্যাডিশনাল সাবজেক্ট আছে তার সঙ্গে নতুন নতুন সাবজেক্ট অন্তর্ভুক্ত করা হোক, যেমন ওসিওনোলজি, মাইক্রোবায়োলজি, ট্যুরিজম, এআই টেকনোলজি ইত্যাদি। এছাড়াও যারা মেধাবী ছাত্রছাত্রী আছে তাদের ভালো অঙ্কের বৃত্তি দিয়ে এ রাজ্যে তাদের উচ্চ শিক্ষা ব্যবস্থা ও কর্মসংস্থানের ব্যবস্থা করা হোক। তাহলেই ব্রেন ড্রেন বন্ধ হবে, রাজ্য তথা দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে। মাননীয় স্পিকার স্যার, মাননীয় সদস্য জয়িতা মাইতি খবরের কাগজ পড়ে কক্ষের মান মর্যাদা নষ্ট করছে। আপনি এই কক্ষে নতুন, তাই হয়তো এই কক্ষের সঠিক নিয়মকানুন জানেন না। আপনি প্রথমবার, তাই আপনাকে ক্ষমা করে দেওয়া হলো। মাননীয় স্পিকার স্যার, আমি দুঃখিত, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। বসুন। মাননীয় স্পিকার স্যার, আমি মাননীয় সদস্যের আনা এই প্রস্তাবের প্রেক্ষিতে কিছু বলতে চাই। আপনাকে অনুমতি দেওয়া হলো। সরকারের এ ব্যাপারে বিশেষ কিছু করার নেই, তবে আর্থিক সীমাবদ্ধতার কারণে উচ্চ মেধাবীকে আর অধিকতর আর্থিক সুবিধা দেওয়ার ক্ষেত্রে খামতি রয়েছে, এ কথা অস্বীকার করার উপায় নেই। প্রতি বছরই অর্থ দপ্তরের কাছে এ ব্যাপারে শিক্ষা দপ্তর আবেদন জানায়। প্রতিরক্ষা, শিল্প, কৃষি ইত্যাদিতে বাজেটের বেশিরভাগ টাকাই ধার্য করতে হয়, ফলে শিক্ষাক্ষেত্রে ধার্য করার মতো তেমন টাকা আর থাকে না। আর যা বরাদ্দ করা হয় তার 90% খরচ হয় শিক্ষক, শিক্ষাকর্মী এবং শিক্ষা প্রশাসনে নিযুক্ত ব্যক্তিবর্গের বেতন দিতে, আর বাকি 10% দিয়ে উচ্চ মেধাবীকে ধরে রাখার মতো আকর্ষণীয় পরিকাঠামো গড়ে তোলা সম্ভব নয়। তাই মাননীয় সদস্যরা এই প্রস্তাবে যথার্থ সীমাবদ্ধতার কারণে এই মুহূর্তে তা বাস্তবায়িত করা সম্ভব নয়। তবুও আমরা বেশ কিছু কলেজে মাইক্রোবায়োলজি, ওসিওনোলজি, ট্যুরিজম ইত্যাদি বিষয় চালু রেখেছি। সেই সঙ্গেও কিছু মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং কলেজগুলোকেও আধুনিক করা হয়েছে। তা বাদেও আমাদের সরকার মেধাবৃত্তিও চালু রেখেছে। আসলে আর্থিক সীমাবদ্ধতার কারণে এ ব্যাপারে সরকারের বিশেষ কিছু করার নেই। তবে সদস্যের সঙ্গে সহমত হয়ে স্বীকার করছি, আমাদের দেশে মেধাবৃত্তির পরিমাণ তুলনামূলকভাবে খুবই কম। তাই মেধাবী ছাত্রছাত্রীর কাছে সরকারের এই আবেদন, মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই, দিন দুঃখিনী মা যে তোদের, তার বেশি আর সাধ্য নাই। এই গানটি আপনার প্রতি, আপনার নেতাদের প্রতি ও সরকারের প্রতি যেন সমানভাবে প্রযোজ্য হয়। এবার জিরো আওয়ারের
আলোচনা শুরু হচ্ছে। মাননীয় সদস্যবৃন্দ, 0 আওয়ারের সময়সীমা 2 মিনিটের মধ্যে সীমাবদ্ধ রাখা হলো। মাননীয় স্পিকার স্যার, সময়সীমা 5 মিনিট করা হোক। মাননীয় স্পিকার স্যার, সময়সীমাটা আরেকটু বেশি হলে ভালো হতো। যারা 5 মিনিটের পক্ষে তারা হাত তুলে সমর্থন জানাবেন। এখন বিরোধী পক্ষের মাননীয় সদস্যা প্রতিজ্ঞা জানাকে তার বক্তব্য বলার জন্য আহ্বান করছি। মাননীয় স্পিকার স্যার, এখন সারা দেশে কুশিক্ষা, অপসংস্কৃতি, অশ্লীলতার যেন জোয়ার চলছে। টিভি, সিনেমা, পত্র পত্রিকা, পোস্টার, ব্যানার সর্বত্রই চলছে একটি আধুনিকতার জোয়ার। সর্বত্রই আধুনিকতার নামে চলছে নির্লজ্জ প্রবৃত্তির চল। সহজ সরল মনগুলো জটিল হচ্ছে, পারিবারিক সম্পর্কগুলো মাধুর্য হারিয়ে অমানবিক হয়ে উঠছে। সমাজ ও সংস্কারের এই অবক্ষয় রোধে সরকার কি ভূমিকা নিচ্ছে? এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি আহ্বান করছি। মাননীয় স্পিকার স্যার, মাননীয় সদস্যর বক্তব্যের সঙ্গে আমি সম্পূর্ণ একমত। আমিও মাঝে মাঝে অসহায়তা অনুভব করি। বিশ্বায়নের কুপ্রভাবে বিদেশি সংস্কৃতির সস্তার দিকটা শুধুমাত্র আমাদের রাজ্যেই নয়, গোটা দেশেই ছড়িয়ে পড়ছে। তবে এর বিরুদ্ধে লড়াই করার মতো শক্তি ও সরকারি পরিকাঠামোর অভাব রয়েছে আর্থিক সীমাবদ্ধতার কারণে। তবুও আমরা এগুলোকে আটকাবার চেষ্টা করছি। তাই সমস্ত রাজনৈতিক বিরোধিতা ভুলে বিরোধী কর্মীদের কাছে আমার আহ্বান, আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে গণচেতনা গড়ে তুলি। এই গণচেতনাই হবে এগুলোকে প্রতিরোধ করার মূল শক্তি। আমরা সবাই আপনার এই আহ্বানের সহযোগিতার হাত বাড়িয়ে দেব। এখন 0 আওয়ারের আলোচনা শেষ হলো। এখন সরকারি কার্যক্রম শুরু হচ্ছে। মাননীয় স্পিকার স্যার, আমি একটি বিল পেশ করার জন্য অনুমতি প্রার্থনা করছি। আপনাকে অনুমতি দেওয়া হলো। থ্যাংক ইউ স্পিকার স্যার। আমি যে বিলটি পেশ করতে যাচ্ছি সেটি হলো গুন্ডা দমন আইন 2026। আপনারা সবাই নিশ্চয়ই জানেন, আমাদের রাজ্যে যেভাবে দুর্বৃত্তায়ন হচ্ছে তাতে করে ছোট শিশুরা পর্যন্ত ধর্ষিত হচ্ছে। এর জন্য প্রয়োজন কঠোর শাস্তি ও জরিমানা। এই কাজে যারা যুক্ত হবেন তাদের প্রত্যেককে বিনা বিচারে 1 বছর কারাগারে আটক করার প্রস্তাব রাখা হয়েছে এই বিলে। মাননীয় স্পিকার স্যার, আমি চাইছি এই বিলটি প্রত্যেক সদস্যের মধ্যে দিয়ে দেওয়া হোক। এই বিল প্রসঙ্গে মাননীয় সদস্যগণদের নিয়ে আজকের সভা আলোচনার জন্য আহ্বান করছি। মাননীয় স্পিকার স্যার, নিঃসন্দেহে এটি একটি গুরুত্বপূর্ণ বিল। রাস্তাঘাটে, কর্মস্থলে নারীরা যেভাবে লাঞ্ছিত হচ্ছে, বিভিন্ন ক্ষেত্রে সরকারি সম্পত্তির যেভাবে ক্ষতি করা হচ্ছে, নতুন একটি বিল অবশ্যই প্রয়োজন রয়েছে। তবে এই বিল আদপে বিরোধী দলের নেতা, কর্মী
ও আন্দোলনকারীদের শায়েস্তা করার বা বিনা বিচারে আটক করার একটি প্রক্রিয়া হবে বলেই আমাদের আশঙ্কা। তাই এ বিষয়ে আমাদের সুনির্দিষ্ট প্রস্তাব হলো, বিনা বিচারে আটক না রেখে প্রয়োজনে ট্রাইব্যুনাল গঠন করা হোক, ফার্স্ট ট্র্যাক কোর্ট, যা সম্প্রতি ছাত্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে, তার সংস্থান রাখা হোক। কারণ জুডিশিয়ারিতে একটি কথা আছে, জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড। অর্থাৎ বিনা বিচারে কাউকে আটক করার অর্থ এই, তাকে বিচারে না দেওয়া। কিন্তু একটি সভ্য গণতান্ত্রিক দেশে বিচার পাওয়ার সম্পূর্ণ অধিকার নাগরিকদের রয়েছে। মাননীয় স্পিকার স্যার, এই বিল বিরোধী পক্ষের কোনো নেতা বা মন্ত্রীদের জন্য প্রযোজ্য হবে না। আজকের এই সভা আমাদের বিরোধী সদস্যদের সে বিষয়ে আশ্বস্ত করছে। সরকার বিভিন্ন কোর্টে বিচারকদের যে শূন্যপদ রয়েছে তা পূরণ করার মধ্য দিয়ে দ্রুত বিচার সম্পন্ন হওয়ার প্রক্রিয়ায় রয়েছে। সুতরাং জাস্টিস ডিলেড হওয়ার আশঙ্কা করার কোনো কারণ নেই। এ বিষয়ে আর কোনো আলোচনা নেই। গুন্ডা দমন আইন বিলটি যারা সমর্থন করছেন তারা হাত তুলে সমর্থন জানাবেন। এবার যারা এর বিরোধী তারা হাত তুলে সমর্থন জানাবেন। সংখ্যাগরিষ্ঠের সমর্থনে বিলটি গৃহীত হলো। সচিব মহোদয়া, এই বিলটি আইনি রূপান্তরের জন্য আপনি রাজ্যপাল মহোদয়ের কাছে পাঠিয়ে দেবেন। ইয়েস স্পিকার স্যার। মাননীয় স্পিকার স্যার, যথাসময়ে এই বিলটি রাজ্যপাল মহোদয়ের কার্যালয়ে পাঠিয়ে দেওয়া হবে। মাননীয় রাজ্যপাল মহোদয়ের সম্মতি স্বাক্ষরের পরই এই বিলটি আইনে পরিণত হবে। আজকের সভায় আর কোনো কার্যক্রম না থাকায় সভা অনির্দিষ্টকালের মতো মুলতবি ঘোষণা করা হলো। तेरा 15 सेकेंड।